হ্যালো স্টুডেন্ট, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। তো আজকে আমরা যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় তড়িৎক্ষেত্র। তো বিষয়বস্তু আলোচনা আমরা তো পাবোই ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বই থেকে, কিন্তু আমার এই ক্লাস তোমাদের প্রত্যেকটা জিনিসকে পড়ার বা বোঝার ক্ষেত্রে আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে। মূলত যে বিষয়গুলিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেগুলি হলো তড়িৎক্ষেত্র এবং তড়িৎক্ষেত্র প্রাবল্য, বিন্দু আধানের জন্য তড়িৎক্ষেত্রের মান নির্ণয়, কিভাবে আমরা মানটা নির্ণয় করছি, কুলম্ব বল ও তড়িৎক্ষেত্রের রাশিমালার মধ্যে সাদৃশ্য, এবং সুষমভাবে আহিত ঋজু দণ্ডের অক্ষস্থিত মানে অক্ষের উপরে স্থিত বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এবার আমরা চলে আসছি তড়িৎক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য। তড়িৎক্ষেত্রের ডেফিনেশনটা আমাদের ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে, কোনো তড়িৎ আধানের পারিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ আধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলটিকেই আমরা কি বলছি, প্রথম আধানটি তড়িৎক্ষেত্র। কি জিনিসটা? ধরো একটা কিউ চার্জ আছে, কিউ চার্জের চতুর্দিকে ধরো এই একটা এরিয়া, এই ধরো একটা এরিয়া, এর মধ্যে দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা আধান, এই এরিয়াটার মধ্যে দেখা যাচ্ছে অন্য কোনো একটা আধান কিউ ঢুকে পড়লেই এর উপর কি করছে না, কুলম্বিয়ান ফোর্স বা স্থিরতাড়িতিক বল কিন্তু প্রয়োগ করছে। কিন্তু আধানটা যদি এরিয়ার বাইরে থাকে তখন আর কিন্তু কি প্রয়োগ কিন্তু করছে না। তো বলছে কিউ আধানের চতুর্দিকে যে ম্যাক্সিমাম এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জ ঢুকে পড়লে সেই চার্জটিকে, এই কিউ চার্জটি কি দেবে, একটা স্থির তড়িৎ বল দেবে। সেই ম্যাক্সিমাম এরিয়াটাকেই এই প্রথম আধানটার তড়িৎক্ষেত্র বলা হচ্ছে। অর্থাৎ কোনো তড়িৎ আধানের পারিপার্শ্বস্থ যে অঞ্চলে, এই যে কিউ আধান, তার পারিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, এই অঞ্চলটার মধ্যে এর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে। বুঝলাম কি করে? অর্থাৎ আধানটির চারিদিকে যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলটিকে আমরা কি বলছি না, প্রথম আধানটি তড়িৎক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আমরা বলছি। হয়েছে? তাহলে তড়িৎক্ষেত্র কি জিনিস আমরা দেখে ফেললাম। এবার চলে আসবো তড়িৎক্ষেত্র প্রাবল্য কি জিনিস। নেক্সট টপিক, তড়িৎক্ষেত্র প্রাবল্য কি? তড়িৎক্ষেত্র প্রাবল্যটাও আমাদের ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর করে বলা আছে। কি বলা আছে? তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য বা তড়িৎক্ষেত্র ভেক্টর বা সংক্ষেপে তড়িৎক্ষেত্র বলা হয়ে থাকে। কি বলছে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একক ধনাত্মক আধান বলা উচিত, একক ধনাত্মক পরীক্ষাধীন আধান। পরীক্ষাধীনটা না বললে হয়, কারণ আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা কি, টেস্ট চার্জ। তো একক ধনাত্মক আধান রাখলে জিনিসটা কিরকম? ধরো এখানে একটা তুমি চার্জ রেখেছো, কত না, Q0 আধান রেখেছো। এই Q0 আধান থেকে ধরো আর ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা কত না, পি পয়েন্ট। এই পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছো। সবসময় মনে রাখতে হবে, যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছো সেই পয়েন্টে কি রাখতে হবে, একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। অর্থাৎ এখানে তোমাকে রাখতে হবে একটা একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। এই একক ধনাত্মক আধান মানে কি, তুমি 1 কুলম্ব রাখতে পারো, কিন্তু দ্যাট চার্জ মাস্ট বি কি পজিটিভ, অবশ্যই সেটাকে ধনাত্মক হতে হবে। 1 স্ট্যাট কুলম্ব রাখতে পারো, মানটা ইউনিট হবে কিন্তু পজিটিভ হবে। তাহলে ধরলাম আমি এখানে ইউনিট চার্জ রেখেছি, অর্থাৎ 1 ইউনিট চার্জ রেখেছি, 1 ইউনিট চার্জ রেখেছি। তাহলে এই ইউনিট চার্জের উপর এই Q0 কি পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে, E = 1/4πε। ধরলাম এটা কোন মিডিয়ামে আছে, এপসাইলন তড়িৎক্ষেত্রের মাধ্যমে আছে। 1/4πε কত, Q0 × 1 কত, r²। এটা কিন্তু Q0 আধান এই পি পয়েন্টে থাকা একক ধনাত্মক আধানের উপর যে বল দিচ্ছে, এই বলটাকেই বলা হচ্ছে Q0 আধানের জন্য Q0 আধান থেকে আর দূরে থাকা পি পয়েন্টের উপর
কি পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে। তাহলে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব সেই বিন্দুতে আমরা কি রাখবো, একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখবো, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ রাখবো। সেই আধানের উপর কোনো আধান যে পরিমাণ বল প্রয়োগ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেবে, সেই ফোর্সটাকেই সেই আধানের জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বলবো। তাহলে বুঝতেই পারছো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি না, একটা অবশ্যই বল। সেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করি না, ই দিয়ে আমরা কিন্তু কি ডিফাইন করে থাকি। তাহলে আমরা নেক্সট টপিকে এবার চলে আসি। বিন্দু আধানের জন্য কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের নির্ণয়। দেখো এটা অলরেডি করে ফেলেছি বিন্দু আধানের জন্য, কারণ কুলম্বের সূত্রে অ্যাপ্লাই তো হয়েছে বিন্দু আধানের জন্য, অন্য কোনো তো চার্জ হবে না। এখানে একটা চার্জ নিলাম কত, এই মাত্র যেটা করলাম যে কিউ আধান নিলাম, আর এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পি, এই পয়েন্টে এটা একটা বিন্দু আধান, এটা হচ্ছে একটা বিন্দু আধান, এটা হচ্ছে একটা বিন্দু আধান। এই বিন্দু আধান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্ট আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে বা তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। তা কি শিখিয়েছি, যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে সেই পয়েন্টে আমরা কি রাখবো, একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রাখবো। তাহলে এখানে আমরা কি রাখছি না, এখানে আমরা রাখছি একটা একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান রাখছি, অর্থাৎ 1 ইউনিট চার্জ রাখছি, 1 ইউনিট চার্জ রাখছি। তাহলে এই আধানের উপর এই কিউ কত বল প্রয়োগ করবে, অবশ্যই E = 1/4 পাই এপসাইলন কিউ ইন্টু 1 বাই কত আর স্কয়ার। এটাই হয়ে যাবে এই বিন্দু আধানটার জন্য এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি মান হয়ে যাবে। যেমনটা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলার সময় করলাম, এখানেও ঠিক জিনিসটা কিন্তু কি সেম। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যদি গাণিতিক রূপে প্রকাশ করি তাহলে যা জিনিসটা হবে, তড়িৎ বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে বললেও গাণিতিকভাবে আমরা কিন্তু কি সেটাই করব। ওটাকে আগেরটায় Q0 দিয়ে দেখালাম, এটাকে আমি কিউ দিয়ে দেখালাম। তোমরা যা খুশি দেখাতে পারো, Q0 কিউ এনিথিং এলস যা খুশি দিয়ে দেখাতে পারো, কিন্তু যেখানে ইলেকট্রিক ফিল্ড বার করবে সেখানে কিন্তু মনে রাখতে হবে কেমন আধান রাখবে না, একক ধনাত্মক আধান কিন্তু রাখতে হবে। আর তার উপর অন্য আধান যে বলটা প্রয়োগ করবে সেই বলটাই হয়ে যাবে ওই বিন্দুতে ওই অন্য আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ওকে, তাহলে আমরা এর পরের টপিকে আসি। কুলম্ব বল এবং তড়িৎ ক্ষেত্রের রাশিমালার মধ্যে, কুলম্ব বল ও তড়িৎ ক্ষেত্রের রাশিমালার মধ্যে সাদৃশ্য। কুলম্ব বল ও তড়িৎ ক্ষেত্রের রাশিমালার মধ্যে সাদৃশ্য, সবই তো সাদৃশ্য, কারণ কুলম্ব বল তো এক ধরনের স্থিরতারিতিক বল। কিন্তু কুলম্ব বল স্থিরতারিতিক বল হলেও একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে কুলম্ব বল এবং স্থিরতারিতিক বলের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কি রিলেশন আছে আমরা দেখে নিই। ধরো কেমন রিলেশন, ধরো এখানে তুমি একটা কিউ আধান রেখেছ, আর এখান থেকে আর ডিস্টেন্স দূরে আর একটা কত রেখেছ, Q0 আধান রেখেছ। তাহলে এদের মধ্যে স্থিরতারিতিক বল কত হবে, F = 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ইন্টু Q0 বাই কত আর স্কয়ার রাখবে। কিন্তু তুমি ওই কিউ আধানই রেখেছো, এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পিতে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করছো, কি তাই তো? তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে তোমাকে এখানে কি রাখতে হবে শিখিয়েছি না, একক ধনাত্মক আধান রাখতে হবে, একক ধনাত্মক আধান রাখতে হবে। এই আধানের উপর কিউ আধান কত পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই হয়ে যাবে এই কিউ আধানের জন্য পি পয়েন্টে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে E = হয়ে যাবে 1/4 পাই এপসাইলন কিউ ইন্টু 1 বাই কত আর স্কয়ার। তাহলে দেখো এফ আর ই এর মধ্যে কেমন রিলেশনটা দাঁড়ালো। দেখো লক্ষ্য করে দেখো, এই 1/4 পাই এপসাইলন কিউ ইন্টু আর স্কয়ার এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা কি সমান না, কি তাই তো? তাহলে এদের মধ্যে যদি রিলেশন করি তাহলে কি হবে, F = কত লিখবো, এই ফ্যাক্টরটা ই লিখে দিই, ই ইন্টু কত Q0, বা ই = কত বলতে পারি, F বাই কত Q0, কি তাই তো? তাহলে F = কত, E × Q0 আর E = F/Q0। কি কনক্লুশন এলাম এটাই
যে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি Q0 আধানকে ফেলে দিই তাহলে Q0 আধান কি পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেবে আমরা কিন্তু কি পেয়ে গেলাম। ওকে, তাহলে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি Q0 আধানকে রেখে দিই তাহলে Q0 আধান ই ইন্টু Q0 পরিমাণ স্থিরতাড়িতিক বল কিন্তু অনুভব করবে। ওকে, তাহলে এটাই হয়ে গেল কি স্থিরতাড়িতিক বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে কি সম্পর্ক। ই আর এফ এর মধ্যে সম্পর্ক আমরা পেলাম ঠিকই, কি বললাম ইটাকেও আমরা কি বল বললাম। আচ্ছা তোমরা একটা কথা বলো, যদি ইটাকে আমরা বল বলি আর এফটাকেও যদি আমরা বল বলি তাহলে দুটোই যদি আমরা বল বলি তাহলে দুটোর একক এবং মাত্রা এক হওয়া উচিত। কিন্তু রিলেশনটা থেকে দেখেই বুঝতে পারছো যে ই এর ডাইমেনশন বা ইউনিট এফ এর ডাইমেনশন বা ইউনিটের সঙ্গে কিন্তু কি ম্যাচ করছে না। যেহেতু ম্যাচ করছে না তাই ইটাকে আমরা কিন্তু আলাদা কি না ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি রূপে কি চিহ্নিত করছি। সেটাকেই আমরা কি বলছি না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফোর্সের ইউনিট তোমরা জানো, সিজিএস ইউনিট কি ডাইন, এসআই ইউনিট কি নিউটন। কিন্তু ই এর ক্ষেত্রটাই দেখো, ই এর যখন আমরা ইউনিটে যাব তখন কি আমরা ই এর ইউনিট কি এসআই ইউনিট কি নিউটন বা ফোর্সের এসআই ইউনিট কি এই সিজিএস ইউনিট কি ডাইন আমরা বলতে পারবো? কখনই বলতে পারবো না। কি বলতে হবে না ফোর্স বাই যেহেতু চার্জ আছে তাহলে ই এর এসআই ইউনিট বলার সময় কি করতে হবে নিউটন বাই কুলম লিখতে হবে। সিজিএস ইউনিট যখন বলবো তখন কি করতে হবে না ডাইন বাই স্ট্যাট কুলম করতে হবে। অর্থাৎ ই এবং এফ এদের দুজনকার ডাইমেনশন এবং ইউনিট কিন্তু কি আলাদা। যদিও আমি বলার সময়তে কিন্তু বললাম যে ই হচ্ছে কি না একক পরীক্ষাধীন ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল বললাম। যদি এটাকে বল বলছি তবুও বলের ডাইমেনশন আর ই এর ডাইমেনশন কিন্তু কি সেম হচ্ছে না। আর এই কারণের জন্যই এটাকে আমরা কি করছি না আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি রূপে কি করছি না চিহ্নিত করছি। তাহলে আমরা ইউনিট ডাইমেনশনটা একটু দেখে নিই। তাহলে ই এর যদি আমরা এসআই ইউনিট দেখি তাহলে আমরা কি লিখব না এটা লিখব নিউটন পার কি কুলম। এই যে এফ এর এসআই ইউনিট নিউটন, কি হচ্ছে কি কুলম। আর যদি সিজিএস ইউনিট দিই সিজিএস ইউনিট দিই তাহলে আমরা কি লিখব ডাইন পার কি স্ট্যাট কুলম, ডাইন পার কি স্ট্যাট কুলম লিখবো কি তাই তো। যদি ডাইমেনশন দেখি ই এর তাহলে কেমন পাবো ই এর ডাইমেনশন মানে কি এফ এর ডাইমেনশন বাই কি কিউ এর ডাইমেনশন। তাহলে ই এর যদি আমরা ডাইমেনশন লিখি এফ এর ডাইমেনশন কত তোমরা জানো এম এল টি টু দি পাওয়ার মাইনাস কত 2, আর কিউ এর ডাইমেনশনও তোমরা জানো কত আইটি। তাহলে এটাকে যদি সেম করে দিই নিয়ে যাই ওপরে তাহলে কত হবে এম এল কত আই টু দি পাওয়ার মাইনাস 1 আর টি টু দি পাওয়ার মাইনাস কত 3। এই যে টি টু দি পাওয়ার এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ছিল এখানে, তাহলে টিটাকে ওপরে তুলে দিলে তাহলে কত হচ্ছে না টি টু দি পাওয়ার মাইনাস কত 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি ই এর ডাইমেনশন। তাহলে বুঝতে পারছি এফ এর ডাইমেনশন আর ই এর ডাইমেনশনের মধ্যে কিন্তু কি পার্থক্য কিন্তু কি চলে এলো। এখন আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে দূরত্বের সঙ্গে পরিবর্তিত হয় তার লেখচিত্র। আমরা কুলম্বের সূত্রতে দেখেছি যে কোনো বিন্দু আধানের জন্য বা কোনো আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা দূরত্বের সঙ্গে কিন্তু কি পরিবর্তন করে। তো দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে পরিবর্তন করছে তার লেখচিত্রটা আমরা একটুখানি দেখে নিই। দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পরিবর্তন দেখতে গেলে আগে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা আমাদের একটু মনে করতে হবে। তাহলে আমরা আগে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা একটু মনে করে নিই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা কি ছিল মনে করে দেখো, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা ছিল ক্যাপিটাল ই ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু আর স্কোয়ার। এটা ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। কিউ আধানের জন্য কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা ছিল ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। কি তাই তো? তো প্রত্যেকে তোমরা বুঝতেই পারছো ই আর এর সঙ্গে কিন্তু কি করছে পরিবর্তন করছে। কেমন ভাবে পরিবর্তন করছে? আর যত বাড়ছে ই তত কমছে, কারণ এটা আর স্কোয়ারটা নিচে আছে। তো আমরা এখানে এদের ক্ষেত্রে দুটো পরিবর্তন দেখব, ই ভার্সেস আর স্কোয়ার লেখচিত্র এবং ই ভার্সেস 1/r² লেখচিত্র। কিভাবে পরিবর্তন করছে লেখচিত্রের আকারে আমরা কি
দেখব। লেখচিত্রের আকারে দেখতে গেলে তোমাদের কয়েকটা গ্রাফ বা লেখচিত্রের সমীকরণ একটু মনে করাই। আচ্ছা তোমরা বলো তো, কোনো সরল রেখা বা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয়? সরল রেখার সমীকরণ সরল রেখার সমীকরণ কেমন হয় মনে করে দেখো, y = mx + c। আমরা প্রত্যেকেই এটা ম্যাথমেটিক্সে পড়েছি। আচ্ছা আয়তকার পরাবৃত্তের সমীকরণ কেমন হয়? আয়তকার পরাবৃত্ত সমীকরণ কেমন হয়? xy = কি? কনস্ট্যান্ট। কি তাই তো? তোমরা এখন ভাবছো স্যার এই দুটো সমীকরণের কথা কেন বলছি তার কারণ আছে। ভেবে দেখো, এই সমীকরণটাতে যদি আমরা E ভার্সেস r² লেখচিত্র অঙ্কন করি, কি বলছি? E ভার্সেস r² লেখচিত্র অঙ্কন করছি। আচ্ছা বলতো, এখান থেকে আমরা কি পেতে পারি? ভেবে দেখো, এখান থেকে যদি আমরা লিখি E কে r² দিয়ে যদি গুণ করে দিই, E × r² = কত পাবো? 1/4πε0 ইন্টু কত? Q। কি পাবো না? আচ্ছা বলো তো, কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট আধানের জন্য Q কি ধ্রুবক? কোনো একটা পার্টিকুলার বা নির্দিষ্ট মিডিয়ামের জন্য ε0 কি ধ্রুবক? কোনো একটা মিডিয়াম বললে ভুল হবে, যেহেতু ε0 বলছে এটা শূন্য মিডিয়ামই আমরা ধরছি। যাই কোনো একটা নির্দিষ্ট মিডিয়ামের জন্য এপসাইলন ধ্রুবক, এখানে শূন্য মিডিয়াম বলে আমরা ε0 ধরেছি। তাহলে এই পুরো ফ্যাক্টরটা ধ্রুবক। তাহলে দেখো তো E r² = কত পাচ্ছি? কনস্ট্যান্ট। দেখো তো এই সমীকরণটা কার সঙ্গে মিলছে? xy = কনস্ট্যান্ট, যেখানে x এর রোল y রোল কে প্লে করছে r², x এর রোল কে প্লে করছে y রোল কে প্লে করছে বলো? E হচ্ছে y রোল প্লে করছে, আর r² কার রোল প্লে করছে বলো? x এর রোল প্লে করছে। তাহলে xy = কনস্ট্যান্ট, এটা যদি আয়তকার পরাবৃত্তের সমীকরণ হয়, তাহলে E ভার্সেস r² = কনস্ট্যান্ট, অর্থাৎ E ভার্সেস r² লেখচিত্রটা কেমন হবে? আয়তকার পরাবৃত্ত হবে। দেখতে পাচ্ছ, এটা একটা আয়তকার পরাবৃত্ত, E ভার্সেস r² লেখচিত্রটা। তাহলে আমরা এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ থেকেই আমরা E ভার্সেস r² এর লেখচিত্রের নেচারটা কেমন হবে সেটা দেখে নিয়ে আমরা কিন্তু কি লেখচিত্র অঙ্কন করেছি। আবার দেখো, যদি এই ইকুয়েশনের কথা ভাবো, এই ইকুয়েশন থেকে আর একটা জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায়? দেখো তো, E = আমরা এইভাবে লিখতে পারি 1/4πε0 ইন্টু Q ইন্টু 1/r² প্লাস কত? 0। কি বলতে পারি এটাকে? এই যে 1/4πε0 ইন্টু Q ইন্টু 1/r² ছিল 1/r² প্লাস এখানে আর কিছু নেই বলে 0 লিখেছি। দেখো তো এই সমীকরণটা কার সঙ্গে তুলনীয়? y = mx + c, যেখানে y কার রোল প্লে করছে? E এর রোল প্লে করছে। m এইটা কার রোল প্লে করছে? Q/4πε0 রোল প্লে করছে। 1/r² এটা কার রোল প্লে করছে? x এর রোল প্লে করছে। প্লাস c 0 রোল প্লে করছে। c যদি 0 হয়ে যায়, সরলরেখাটা কেমন হয়? মূলবিন্দুগামী সরলরেখা হয় আমরা জানি। E ভার্সেস 1/r² লেখচিত্রটা কি হয়েছে? মূলবিন্দুগামী একটা কি সরলরেখা হয়ে গেছে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ থেকেই E ভার্সেস r² লেখচিত্রের নেচার, E ভার্সেস 1/r² লেখচিত্রের নেচার কিন্তু আমরা কি জানতে পেরে গেলাম। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে আসি। এবার আমরা চলে আসবো সুষমভাবে আহিত ঋজু দণ্ডের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো একটা দণ্ড, এই দণ্ড ধরো সুষমভাবে আহিত হয়েছে। সুষমভাবে আহিত মানে কি? প্রত্যেকটা জায়গায় আধানের পরিমাণ কি এক, বা আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব কি সমান। এইরকম ভাবে একটা সুষমভাবে আহিত কোন একটা দণ্ডের জন্য তার অক্ষের উপরিস্থিত কোন একটা পয়েন্ট কত পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বার করতে চাইছি। আর এটা বার করার জন্য আমরা ছোট্ট কি করেছি? এখানে একটা ছোট্ট দৈর্ঘ্যকে কল্পনা করেছি। ছোট্ট দৈর্ঘ্যটা কত না dx কল্পনা করেছি। আমরা ধরলাম এর মধ্যে কত পরিমাণ আধান দিয়েছি?
কিউ পরিমাণ আধান দিয়েছি। এই পয়েন্টটাকে লিখেছি x ইকুয়াল টু মাইনাস এল, এই পয়েন্টটাকে লিখেছি x ইকুয়াল টু কত না প্লাস এল। তাহলে বলো মাইনাস এল থেকে যদি প্লাস এল হয় তাহলে এই টোটাল অংশটার দৈর্ঘ্য আমরা কত বলতে পারি? অবশ্যই বলতে পারি 12। এই যে মাইনাস এল থেকে 0, আবার 0 থেকে কত এল, তাহলে এল আর এল মিলে কত 12। তাহলে এই 12 লেন্থের মধ্যে কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বণ্টিত হয়েছে। তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত? একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণকে আমরা কি বলেছি? রৈখিক আধান ঘনত্ব বলেছি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? ল্যামডা দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে কত হবে? Q/2L। কি তাই তো? একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ Q/2L। তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ যদি Q/2L হয় তাহলে তোমরা ভেবে দেখো dx দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত। অতএব কি বলতে পারি? dx দৈর্ঘ্যে আধানের পরিমাণ যদি আমরা dq ধরে নিই তাহলে dq ইকুয়াল টু কত বলতে পারি? ল্যামডা ইন্টু dx। একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ যদি ল্যামডা হয় তাহলে dx দৈর্ঘ্যে আধানের পরিমাণটাও কি হবে? খুব ক্ষুদ্র, কারণ লেন্থটা যদি ক্ষুদ্র নিয়েছি তাই আধানের পরিমাণটাও কি হবে? খুব ক্ষুদ্র হবে। তাহলে dq ইকুয়াল টু কত? ল্যামডা ইন্টু dx, বা dq ইকুয়াল টু কত বলতে পারি আমরা? ল্যামডার ভ্যালু বসিয়ে দিচ্ছি Q/2L ইন্টু কত? dx হয়েছে। তাহলে এর মধ্যে কত পরিমাণ আধান আছে আমরা দেখে ফেললাম। আগে আমরা এইটুকুন আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করি। মানে এর মধ্যে এখন কত পরিমাণ আধান আছে বলো না? dq পরিমাণ আধান আছে। এই dq পরিমাণ আধানের জন্য এখান থেকে এই দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা কি বার করব। মানে এই dq পরিমাণ আধানের জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করব। তো বার করি। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা থেকে আমরা কি বলতে পারি? dE বলতে পারি, কারণ ছোট্ট পরিমাণ দৈর্ঘ্য, তার মধ্যে খুব অল্প পরিমাণ আধান আছে, তার জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাও কি হবে? খুব ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই হবে। ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি বলে প্রকাশ করছি? ডি দিয়ে প্রকাশ করছি। কি লিখবো? 1/4πε0। আমি ধরে নিচ্ছি এটা কোন মাধ্যমে আছে না শূন্য মাধ্যমে আছে, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত বলো? ε0। তাহলে 1/4πε0 কত না dq পরিমাণ আধান আছে, এবং এই dq পরিমাণ আধান ঠিক কত দূরত্বে আছে ভেবে দেখো। দেখো এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে r, আর এইটুকুনটা x। তাহলে এই dx থেকে p পয়েন্টের দূরত্ব কত হবে? r - x। তো r দূরত্ব থাকলে আমরা r স্কয়ার লিখি, তাহলে এখানে কত লিখবো? r - x তার কি হোল স্কয়ার লিখবো। কি তাই তো? তাহলে আমরা কি পেলাম না এই dq পরিমাণ আধানের জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে গেলাম। কিন্তু আমাকে dq পরিমাণ আধানের জন্য বার করলে হবে না, আমাকে কোন আধানের জন্য বার করতে হবে না টোটাল কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। কি তাই তো? তাহলে এইরকম ছোট্ট dq এর জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি, এরকম আরো অনেক ছোট ছোট সেগমেন্টের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি। সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলোকে সব কটা dq এর জন্য এখানে উৎপন্ন হওয়া তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলোকে যদি যোগ করে দিই তাহলে টোটাল আধানটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করে ফেলতে পারবো। আর যোগ করা মানে কি করা তোমরা জানো প্রত্যেকে, ইন্টিগ্রেশন করা। আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার আগে আমরা dq কে আগে একটু রিপ্লেস করে নিই, কারণ dq ইকুয়াল টু Q/2L ইন্টু কত? dx। এই টার্মে আমরা আগে একটু রিপ্লেস করে নিই। আচ্ছা বলো ডি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 1/4πε0। dq এর জায়গায় লিখছি কত? Q/2L ইন্টু dx বাই r - x তার কি হোল স্কয়ার। আমরা লিখলাম কত? জাস্ট dq এর এই যে dq এর ভ্যালুটা বসিয়েছি Q/2L ইন্টু কত? dx। Q/2L ইন্টু dx বসিয়েছি। ধরে নাও r - x ইকুয়াল টু তুমি z ধরে নাও, তাহলে dx ইকুয়াল টু কত লিখবে? -dz লিখবে। কেন? কারণ আরটা কি কনস্ট্যান্ট, এই মিড পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব কনস্ট্যান্ট। তাহলে dx ইকুয়াল টু কত? -dz। আচ্ছা বলো যখন x ইকুয়াল টু -l তখন z এর ভ্যালু কত? তাহলে x এর ভ্যালু যদি তুমি -l বসাও, x ইকুয়াল টু যদি তুমি -l বসাও, তাহলে তখন z এর ভ্যালু কত হচ্ছে না z ইকুয়াল টু হয়ে যাচ্ছে
কত আর প্লাস এল, কি তাই তো? এই যে মাইনাস এল বসিয়েছি, মাইনাস মাইনাস প্লাস আর প্লাস এল ইকুয়াল টু কত জেড। আবার ভেবে দেখো এক্স ইকুয়াল টু যদি তুমি প্লাস এল বসাও তখন কি হচ্ছে, জেড এর ভ্যালু কত হচ্ছে প্লাস এল বসালে কত আর মাইনাস এল, কি তাই তো? কেন এটা করলাম? কারণ আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে, এইখান থেকে এত অবধি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা শুরু হচ্ছে কোথা থেকে না, জেড ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু মাইনাস এল থেকে। কোথায় গিয়ে শেষ হচ্ছে? এইখানে গিয়ে শেষ হচ্ছে, এক্স ইকুয়াল টু প্লাস এল এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এল যখন হচ্ছে তখন জেড এর ভ্যালু হচ্ছে আর প্লাস এল, আর এক্স ইকুয়াল টু যখন প্লাস এল হচ্ছে মানে এইখানে যখন আসছে তখন জেড এর ভ্যালু হচ্ছে কি আর মাইনাস এল। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা জেড এর লিমিটটা, ইন্টিগ্রেশনের সময় যে লিমিটটা দেবো সেই জেড এর লিমিটটা কোথা থেকে স্টার্ট করবো না আর প্লাস এল থেকে স্টার্ট করবো, কোথায় গিয়ে শেষ করবো আর মাইনাস এল এ গিয়ে শেষ করবো। তাহলে আমরা একটু করে নিই। তাহলে ডি ইকুয়াল টু, আচ্ছা ই বার তোরা তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছে, তার মানে ইন্টিগ্রেশন কত ডি। তাহলে ইন্টিগ্রেশন ডি মানে ইন্টিগ্রেশন 1/4 এপসাইলন 0 কিউ বাই 12। এই ডিএক্স এর জায়গায় আমি কত বসাচ্ছি মাইনাস ডিজেড, আর আর মাইনাস এক্স এর জায়গায় কত বসাচ্ছি জেড স্কোয়ার, কি তাই তো? জেড এর লিমিট কোথা থেকে কত অবধি হচ্ছে না, জেড এর লিমিট হচ্ছে আর প্লাস এল থেকে কত অবধি আর মাইনাস এল অবধি। কারণ এখান থেকে স্টার্ট করা ইন্টিগ্রেশন স্টার্ট করা শুরু করছি, এখানে একটা ছোট্ট ডিকিউ এর জন্য বার করেছি, তারপরে ডিকিউ এর জন্য আবার বার করেছি, তারপরে ডিকিউ এর জন্য আবার বার করেছি, তারপরে ডিকিউ এর জন্য আবার বার করেছি। তাহলে এখান থেকে ডিকিউ গুলোকে ধরা শুরু করেছিলাম, মানে আর প্লাস এল থেকে ধরা শুরু করেছিলাম, কোথায় গিয়ে শেষ করবো এইখানে গিয়ে শেষ করবো। এইখানটা কত এক্স ইকুয়াল টু যখন প্লাস এল তখন জেড এর ভ্যালু কত আর মাইনাস এল, তো ইন্টিগ্রেশনের লিমিটটা বসিয়েছে আর প্লাস এল থেকে আর মাইনাস এল। তো আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 1/4 এপসাইলন 0 কিউ বাই 12। এটার ইন্টিগ্রেশন করলে কেমন দাঁড়ায় বুঝতেই পারছো, মাইনাসটাকে আমি সামনে নিয়ে নিলাম একটা, তার মানে এটা কত দাঁড়াচ্ছে জেড টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আর প্লাস এল থেকে আর মাইনাস এল জেড টু দি পাওয়ার -2 ইন্টু ডিজেড। এই যে জেড জেড স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম, জেড টু দি পাওয়ার -2 ইন্টু ডিজেড হয়ে গেল। তাহলে এটাকে যদি করি -1/4 এপসাইলন 0 কিউ বাই 12, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। ইন্টিগ্রেশনের লিমিটটা কত থেকে কত আর প্লাস এল থেকে আর মাইনাস এল। তাহলে এখানে -2 প্লাস 1 করলে একটা -1 পড়ে থাকে, আর এখানে জেড টু দি পাওয়ার -1, জেড টু দি পাওয়ার -1টা নিচে নামলে 1/z হয়ে যায়, আর এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুটো গুণ হয়ে কি হবে প্লাস হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে 1/4 এপসাইলন 0 কিউ বাই 12 ইন্টু কত 1/z আর প্লাস এল থেকে আর মাইনাস এল, কি তাই তো? কি করলাম এখানে -2 প্লাস 1 মানে -1, একটা এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, আর জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে কি জেড টু দি পাওয়ার -1, জেড টু দি পাওয়ার -1 মানে কত 1/z আর প্লাস এল থেকে আর মাইনাস এল। ইন্টিগ্রেশনের লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তো আমরা বসিয়ে ফেলি ইকুয়াল টু 1/4 এপসাইলন 0 কত না কিউ বাই 12 ইন্টু কত হচ্ছে 1 আর মাইনাস এল মাইনাস এই যে আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট 1/r প্লাস এল, কি তাই তো? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কেমন দাঁড়াচ্ছে 1/4 এপসাইলন 0 কিউ বাই 12 ইন্টু কত, এটা এলসিএম করলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়ে যায়, আর এটা করলে কত আর প্লাস এল মাইনাস আর প্লাস কত এল। এই যে এখানে আর মাইনাস এল আছে, তার এদিকে হচ্ছে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, তার মানে মাইনাস মাইনাসে প্লাস এল, তাহলে কে কে কাটছে মাইনাস আর কাটছে, তাহলে এখানে কত পড়ে থাকছে 12 পড়ে থাকছে। তাহলে এখানকার 12 আর এখানকার 12 কত কেটে যাচ্ছে, কেটে গেলে কত পড়ে থাকছে 1/4 এপসাইলন 0, এই এল প্লাস এল 2l আর এই 12 কাটছে 1/4 এপসাইলন 0 কত পড়ে থাকছে উপরে শুধু কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল কি না সুষমভাবে আয়িত ঋজু দণ্ডের জন্য তার অক্ষের উপরিস্থিত কোন বিন্দুতে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা।
এবার ভেবে দেখো এই পয়েন্টটা যদি অনেক দূরে হতো, তাহলে অনেক দূরে হলে কি আরটা ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়ে যেত, কি তাই তো? এটা হচ্ছে এল, এল এর থেকে যদি পি পয়েন্টটা অনেক দূরে হতো তাহলে আর ভেরি ভেরি গ্রেটার দেন কত, এল হতো। তাহলে আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়ে যায়, তখন ওই ফর্মটাকে আমরা কি করতে পারি না, আর এর তুলনায় এল স্কোয়ারকে আমরা কি নেগলেক্ট করতেই পারি, কারণ এলটা খুব ছোট আর এর তুলনায়। তাহলে করলে কত হবে, 1/4πε0 কিউ বাই কত আর স্কোয়ার হয়ে যাবে, কি তাই তো? যদি পি পয়েন্টটা কি হয় না সুষম ভাবে আহিত দণ্ড থেকে অনেক দূরে হয়, তখন এই মিনিমাইজেশনটা আমরা কি করতে পারবো। ওকে, তাহলে সুষমভাবে আহিত দণ্ডের জন্য তার অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে রাশিমালা আমরা কি বার করে ফেললাম। তাহলে পদার্থবিদ্যা বিভাগের অন্যান্য টপিকের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিওর পাওয়ার ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে।